আজকে আমরা আলোচনা করব ফিলোসফি PHILOSOPHY ফিলোসফি ক্লাস 12 আলোচ্য বিষয়ে আমাদের টপিক রয়েছে প্রপোজিশন। প্রপোজিশন মানে বচন। এখন প্রশ্ন হবে যে বচন কাকে বলে? বচন কাকে বলে? দেখো প্রিয় ছাত্রছাত্রী, বচন এমন অ্যারিস্টটলের মতে ভাষায় প্রকাশিত অবধারণকেই বচন বলা হয়। এটা অ্যারিস্টটল বলেছেন। তাহলে কি বললাম? ভাষায় প্রকাশিত অবধারণকে বচন বলা হয়। এটা আমি লিখছি না, তোমরা নোট করে নিও। আবারও বলছি, বচনের সংজ্ঞা অ্যারিস্টটল বলছেন যে ভাষায় প্রকাশিত অবধারণকে বচন বলা হয়। কেবলমাত্র বচন হলো এক প্রকার বাক্য যেখানে কোনো বিষয় বা বস্তু সম্পর্কে কোনো কিছু ঘোষণা বা বিবৃতি করা হয়। বচন হলো যুক্তিবাক্যে ব্যবহৃত বক্তব্য। বচন, ঘোষণ বাক্য, ঘোষক বাক্য, এরকম অনেক কিছু বলা যেতে পারে। আবার বচন এমন যা সত্য হতে পারে, আবার মিথ্যেও হতে পারে। এবার আমরা চলে আসি যে অ্যারিস্টটল, অর্থাৎ আমাদের শ্রদ্ধেয় অ্যারিস্টটল, যুক্তিবিদ, তর্কবিদ, যাই বলো না কেন, তিনি বচনকে 4টি ভাগে ভাগ করলো। কিভাবে 4টি ভাগে ভাগ করলো? যে আই বচন, প্রথমে এ বচন, তারপরে ই বচন, আই বচন, ও বচন। লক্ষ্য রাখো, এই যে বচনের, একে বলা হয় বচনের চতুর্বর্গ পরিকল্পনা। বলা হয় বচনের চতুর্বর্গ পরিকল্পনা। এরকম অনেক প্রশ্ন করে যে বচনের চতুর্বর্গ পরিকল্পনা কে করেন? আনসার হবে তর্কবিদ অ্যারিস্টটল বা দার্শনিক অ্যারিস্টটল। আচ্ছা, এবার এই যে 4টি বচন, অনেক ছাত্রই সহজে ধরে উঠতে পারে না যে এই বচনগুলো অ্যাকচুয়ালি কি। অ্যাকচুয়ালি দেখো, আমি এটাই বলবো যে বচন জেনে নেওয়ার আগে, আমি অবশ্য বচনের সংজ্ঞা বলে দিয়েছি তোমাদের, হয়তো অনেকে নোট করে নিয়েছো। তো বচন জানার আগে অবধারণকে জানা আমাদের প্রয়োজন বা দরকার। এখন প্রশ্ন হবে যে অবধারণ কি? এত সুন্দর জিনিস সেখানে যে অবধারণ। মনে করো যে আমরা প্রত্যেকেই মানুষ, আর মানুষ বিচার বুদ্ধিশীল প্রাণী, এটা তোমরা সকলেই জানো। সুতরাং আমরা প্রথমে কিছু ধারণ করি, মনে কিছু ধারণ করি, ওটাকেই অবধারণ বলা হয়। ধারণা প্লাস ধারণা ইকুয়াল টু অবধারণ হয়ে যায়। তাহলে দুটো বিষয়কে আমরা মনের মধ্যে এমন ভাবে ধারণ করি, ধারণ করার পর ওই দুটো বিষয়ের মধ্যে সম্পর্কের একটা তুলনা করতে যাই। তুলনা করার ফলে যে জিনিস তৈরি হয় তাকে কিন্তু বচন বলা হয়। তাহলে কেমন? আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। তো এগুলো যা করেছেন সবই কিন্তু আমাদের অ্যারিস্টটলই করেছেন। তাহলে বচন, এই যে বচন এ, ই, আই, ও, এই 4টা বচন, এখন এই 4টা বচনের কি শ্রেণী বিভাজন যখন হয়ে গেল, 4টা বচনের এবার অংশ বা উপাদান। তো তিনি বললেন যে একটি বচনের বা আদর্শ বচনের অংশ কিন্তু 4টি দেখতে পাচ্ছি আমরা। তাহলে কি? 1 পরিমাণক, পরিমাণক। 2 পরিমাণক বা মানকও বলতে পারি আমরা, অনেক সময় কোনো বইয়ে মানকও দেওয়া থাকে। পরিমাণক বা মানক। তারপরে উদ্দেশ্য, উদ্দেশ্য তার সাথে পদ যোগ করে দিতে পারি, উদ্দেশ্য পদ বা উদ্দেশ্য। 3 নম্বর সংযোজক, সংযোজক, দেখো সংযোজক। 4 নম্বর বিধেয় বা বিধেয় পদ। এখন প্রশ্ন হচ্ছে যে এর একটা স্ট্রাকচার রয়েছে,
তো পরিমাণক কাকে বলে জানতে হবে, বা মানক কাকে বলে। 2 নম্বর উদ্দেশ্য পদ কাকে বলে। 3 নম্বর সংযোজক কাকে বলে। 4 নম্বর বিধেয় পদ কাকে বলে। তাহলে আমি সম্পূর্ণই তোমাদের আলোচনা করব, তোমরা দেখো, খুব কাজে দেবে তোমাদের। তো ধরুন একটা যে স্ট্রাকচার করা যায়, যে প্রথমে যদি আমরা দেখি যে পরিমাণক বা মানক কাকে বলে। পরিমাণক বা মানক, মনে করো যে আমি একটা উদাহরণ নিচ্ছি, এরকম নিলাম যে সকল মানুষ হয় মরণশীল, এটা নিলাম। তাহলে এর আগে যদি আমি এ বসাই, মানে আমি প্রথমে তোমাদের বলছি যে সকল মানুষ হয় মরণশীল, হয়তো একটু অসুবিধা হচ্ছে, জীব লাগিয়ে দিলে আরো পূর্ণাঙ্গ প্রকাশ পাচ্ছে। দেখো, তাহলে সকল মানুষ হয় মরণশীল জীব। তাহলে এখানে যদি আমি বলি যে এই যে সকল, এটা একটা বচনের পার্ট। দেখো আমি আলাদা কালার দিয়ে মার্কিং করছি যে এই সকল আমার একটা পার্ট হয়ে গেল। এবার দেখো মানুষ একটা পার্ট হয়ে গেছে, আর এই যে সংযোজক একটা পার্ট হয়ে গেছে, আর মরণশীল একটা পার্ট হয়ে গেছে। 4টা পার্ট হয়ে যাচ্ছে। এর উপর ভিত্তি করে বলা হলো একটি আদর্শ বচনের 4টি অংশ থাকে। প্রশ্নে দেয় যে একটি আদর্শ বচনের অংশ কয়টি, তখন দেওয়া থাকে 2টি, 3টি, 4টি। তোমরা 4টি অংশে টিক দিবে এরকম। সকল মানুষের মরণশীল। এখন আমি বলছি যে বচন তো 4টা তিনি বলে দিলেন, তারপরে বলে দিলেন যে এই পরিমাণক কয় প্রকার। পরিমাণক হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, দেখো পরিমাণক বের করি, তাহলে পরিমাণক মানে কি? পরিমাণক হচ্ছে যার মাধ্যমে, বা যে সংকেতের মাধ্যমে, বা যে শব্দের দ্বারা আমরা সেই বাক্যের সামান্য, অর্থাৎ সার্বিক অথবা কিছু আংশিক ইত্যাদি জানতে পারি, তাকেই আমরা কি বলবো? পরিমাণক বলবো। যেমন যদি আমি বলি যে, ধরুন বললাম, এখানে করলাম বচন, বচন, তারপরে করলাম পরিমাণক, পরিমাণক, তারপরে করলাম সংযোজক, উদ্দেশ্য পদ, উদ্দেশ্য পদ, তারপরে করলাম সংযোজক, সংযোজক, তারপরে করলাম বিধেয় পদ, বিধেয় পদ। তাহলে যদি বচন আমরা এ বচন দিই, তাহলে এ বচনকে আমরা মূলত জানি। আর একটা কথা মনে রাখতে হবে, দর্শন শাস্ত্রে বা তর্কবিদ্যায়, লজিকে, এই লজিকে তোমার উদ্দেশ্য পদটা, যে উদ্দেশ্য পদটাকে, এই উদ্দেশ্য পদ ইকুয়াল টু এস ধরা হয়, আর বিধেয় পদ যে রয়েছে, বিধেয় পদটিকে পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমি যদি এবার এরকম বসাই যে সকল, তাহলে এ বচনের পরিমাণক কিন্তু সকল, সূত্র চলে গেল, এ বচনের পরিমাণক সকল। দেখো সকল, এ বচনের পরিমাণক সকল। এবার উদ্দেশ্য কি দ্বারা প্রকাশ করা হয় বলেছি? এস দ্বারা। সকল এস, আর এই যে হয় পি। তাহলে এ বচন, বচন, এই যে বচনের তলায় লেখাই আছে বচন এ, পরিমাণক সকল, উদ্দেশ্য এস, সংযোজক হয়, আর বিধেয় পি। তাহলে আমরা বলতে পারি একটা সহজে যে সকল এস, অর্থাৎ সকল এস হয় পি। তারপরে যদি আমরা নিয়ে আসি আর একটা ই বচন, দেখো ই বচন, তাহলে এখানে কি হবে? ই বচনের পরিমাণক বা মানক কি হতে পারে? কোনো, এই কোনো, কোনো এস, এই যে 9 পি। লক্ষ্য করো এখানে কিন্তু ই বচনের কি হলো? কোনো হলো। আচ্ছা, এবার যদি আমরা আই বচন নিয়ে আসি, এখানে হবে কোনো, 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 কোনো এস হয় পি। বুঝতে পারছো? তাহলে এই যে কোনো কোনো, তাহলে আমি এখন বলতে চাইছি যে একটা বচনের টোটাল পরিমাণক কয়টা? তো তোমরা আনসারে বলবে টোটাল পরিমাণক কিন্তু 3টি, অনেকে 4টা বলতে পারে, সে আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি।
এই যে এ বচনের পরিমাণক সকল, আচ্ছা সকল মানে সব, আর এখানে দেখো কোনো, কোনো নয়, তাহলে সম্পর্ক হচ্ছে সকল হয়, কোনো নয়, কোনো কোনো হয়, তাহলে কোনো একটাই আবার ইউজ করা হয়েছে অস্বীকৃতির ক্ষেত্রে বা না বাচকের ক্ষেত্রে। যেমন ও বচন যদি আমরা দিই, এখানে হবে কোনো, কোনো এস নয় পি। তাহলে ভালো করে লক্ষ্য করো যে বচন এ এর ফর্মুলা বা সূত্র অ্যারিস্টটল যিনি দিয়ে গেছেন, সকল এ বচন সকল এস হয় পি, তাহলে ই বচন কোনো এস নয় পি, আই বচন কোনো কোনো এস হয় পি, ও বচন কোনো কোনো এস নয় পি। তাহলে ক্লিয়ার হয়ে গেছে আশা করি। তাহলে এখানে দেখো কেন বললাম, এবার এসটা কি অর্থে ধরবে, এসটা ধরা হয়েছে উদ্দেশ্য পদকে এস নির্ণয় করা হয় এস, আর বিধেয় পদ দিয়ে পি, পি পি দ্বারা প্রকাশ করা হয় বিধেয় পদকে। সুতরাং আমরা যদি এরকম বলতাম যে একটা এরকম যদি নিতাম যে এ বচন, তাহলে এইবার দেখা গেল যে কি আমি বললাম যে পরিমাণক কয় প্রকার, এটা বলতে গিয়ে কি আমি এতটি আলোচনা করছি, তো বললাম তিনটে, মানে একটা সকল, একটা কোনো, একটা সকল, আর একটা কোনো কোনো। এবার কোনো কোনো আরেকটাও আছে, কিন্তু একটা কোনো কোনো হয়, একটা কোনো কোনো নয়। তাহলে আমরা কোন, আমরা টোটাল কটা পাচ্ছি, এটার সাথে এটা তো মিলে যাচ্ছে, সুতরাং এটাকে না ধরে আমরা বলতে পারবো সকল হয়, কোনো নয়, কোনো কোনো হয়, কোনো কোনো নয়। তাহলে এবার চারটাও বলা যেতে পারে, আবার তিনটাও বলা যেতে পারে, যে মানক তো পরিমাণক তো মূলত তিনটি, একটা সকল মানে সমস্ত কিছুকে বোঝানো হচ্ছে সেটা সকল, আবার কোনো মানে অর্থাৎ কোনো, কোনো মানে আংশিক, আবার যখন কোনোর সাথে আমরা নয় লাগাচ্ছি তখন এটা রাখতেই হয় কোনোর সঙ্গে নয়, তখন একবার সম্পূর্ণকে অস্বীকার করা হচ্ছে। আবার সকল বললে সবকিছুকে টেনে নেওয়া হচ্ছে সার্বিকভাবে। আবার দেখো কোনো কোনো এস হয় পি, তাহলে কোনো কোনো হয় পি, কোনো 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 কোনো, তাহলে কোনো কোনো, তারপরে কোনো কোনো এস নয় পি। তাহলে এর মাধ্যমে দিয়ে বোঝা যাচ্ছে যে এই যে স্ট্রাকচারটা, এটা জানতে গেলে আমাদের কি বেরিয়ে যাচ্ছে, যে পরিমাণক। তাহলে আমি এতক্ষণ ধরে কি বোঝালাম, পরিমাণক বোঝালাম, পরিমাণক। তাহলে পরিমাণক কয়টি, পরিমাণক মূলত তিনটি, কিন্তু অপরদিকে আমরা বলতে পারি চারটি। কেমন করে, সকল, কোনো আর কোনো কোনো, তাহলে কোনো কোনো দুটো রয়েছে, কিন্তু আর একটা সম্পর্ক রয়েছে যে কোনো কোনো হয় আর কোনো কোনো নয়। তাহলে কোনো কোনো বলতে এখন এরকম একটা কোশ্চেন মানে এসেই থাকে প্রায়, যে যুক্তি বিজ্ঞানে কোনো কোনো বলতে কি বোঝানো হয়, তোমরা আনসার দিবে যুক্তিবিজ্ঞানে কোনো কোনো বলতে আংশিক, কিয়দংশ, সেটা শতকরা পরিমাণে হতে পারে, বর্তমানে শতকরা হতে পারে, যেমন 50%, 60%, 70%। তাহলে কোনো কোনো শব্দ হচ্ছে যে অন্তত যদি কোনো শ্রেণী, কোনো জাতি বা কোনো বস্তুর যদি একটা থাকে, একটি মাত্র, তবুও কিন্তু কোনো কোনোই হয়ে যায়। হয়তো এরকম এলো যে তাহলে আমরা আমরা অংশগুলো পরিমাণক বুঝে গেলাম, এবার আমরা বুঝবো যে উদ্দেশ্য পদ কাকে বলে। তাহলে পরিমাণক বলতে আমরা কি বুঝলাম, ক্লিয়ার হলাম যে পরিমাণক এমন একটি শব্দ যা বসে বাক্যের সার্বিক এবং সামান্য এই জ্ঞানকে বুঝিয়ে দেয়। আবারও বলি, পরিমাণক হলো বা মানক হলো এমন একটি শব্দ বা সংকেত যা বাক্যের কোনো কিছুর সম্পর্ক, উদ্দেশ্য বা বিধেয়র যে স্বীকৃতি অস্বীকৃতির সম্পর্কটা, ওইটা বুঝিয়ে দিচ্ছে কতটা পরিমাণ রয়েছে, যে সকল সার্বিকভাবে রয়েছে। তাহলে আমরা জানলাম যে এবার আমি বচনের শ্রেণী বিভাগ করছি। দেখো, দেখতে থাকো বচনের শ্রেণী বিভাগ। তাহলে পরিমাণক হয়ে গেছে। এখন আমাদের 2 নম্বর যে বচনের অংশটা, সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য পদ। দেখো, উদ্দেশ্য পদ বা উদ্দেশ্য কাকে বলে। তাহলে একটি বচনে আমরা জানলাম কি, বচন একটি ঘোষক বাক্য। বচন এমন যা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। আর বচন কি, অর্থাৎ বচন কোনো কিছু ঘোষণা করে। এখন আমি যদি বলি উদ্দেশ্যপদ কাকে বলে, তাহলে দেখো এই যে উদ্দেশ্য বা এস, এটা কাকে বলছে, ব্যাখ্যা যদি আমরা বলি, যে ব্যাখ্যা অ্যানালাইসিস করি, তো কোনো বচনে যার সম্পর্কে, তাহলে সেখানে ব্যক্তি হতে পারে অথবা বস্তু হতে পারে। বচনে যার সম্পর্কে কোনো কিছু বলা হয়, যার সম্পর্কে বলা হবে, সেটা স্বীকৃতিও হতে পারে অস্বীকৃতিও হতে পারে, মানে হ্যাঁও হতে পারে
নাও হতে পারে। তাহলে সেটাই হবে আমাদের বচন, উদ্দেশ্যপদ। বচনের মধ্যে উদ্দেশ্যপদ থাকছে, পরিমাণোক্তির ইতিপূর্বে আলোচনা হয়ে গেছে। মানে এবার তাহলে কি বলতে চাচ্ছি যে তাহলে তোমরা কি লিখবে যে উদ্দেশ্য হলো এমন যা বচনের পরিমাণকের পরে বসে, অর্থাৎ যার সম্পর্কে বচনে কোনো কিছু ঘোষণা করা হয়, বলা হয়, সেটা স্বীকৃতি হতে পারে অথবা অস্বীকৃতি হতে পারে, একে উদ্দেশ্যপদ বলে। তাহলে হয়ে গেল। আর উদ্দেশ্যপদকে কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা প্রকাশ করা হয়। এটা কিন্তু বারবার বলছি, গেইন এন্ড গেইন বলছি। এবার উদ্দেশ্য হয়ে গেল। এবার 3 নম্বরে কি আসছে দেখো, 3 নম্বরে তাহলে 3 নম্বরে আসছে সংযোজক। সংযোজক, তাহলে আমরা জানি সংযোজক যাকে বলে কনজাংশন, কনজাংশন, এই যে জুড়ে দেওয়া, অর্থাৎ সংযোজক কি? তো ইংরেজি গ্রামার বা বাংলা ব্যাকরণের মতো ওরকম নয়, মানে অনেকটাই সংযোজক দর্শন শাস্ত্রে যেটা দেখিয়েছে সেটা হচ্ছে কনজাংশন বা সংযোজক, জুড়ে দেওয়া। তাহলে সংযোজক কাকে বলে? মনে করো যে আমি এখানে একটা নদী আঁকাচ্ছি, নদী, এটা একটা নদী, মনে করো আমাদের একটা নদী, এরকম নদী। এবার নদীতে তো জল থাকে, তোমরা সবাই জানো, বড় হয়েছে, জল থাকে। তাহলে আচ্ছা, এবার যদি আমাদের পরিবহনের সুবিধার্থে এপার থেকে ওই পারে যাওয়ার যদি একটা ব্যবস্থা করি, তাহলে আমাদের কি লাগে? একটা সেতু লাগে বা ব্রিজ লাগে, মনে করো সেতু বা ব্রিজ। এরকম যদি আমরা কোনো কিছু তৈরি করি, তাহলে এর উপর দিয়ে যেতে পারি। তাহলে এর উপর যাওয়ার মানে কি? যে এপার, মনে করো এটা যদি আমি এপার ধরি, এটা ওপার, ওপার, তাহলে এটা এপার এবং এটা ওপার। তাহলে এই যে সংযোজক বিধান করছে এই সেতুটা, তাহলে আমরা অনেকটা এর সাথে তুলনা করতে পারি আমরা সংযোজককে। হ্যাঁ, কেমন করে? যদি আমি মনে করো যে একটা বচন নিলাম এ, আর এখানে বললাম যে সকল মানুষ হয় মরণশীল। এবার লক্ষ্য করো যে এই সংযোজক যদি সেতু ধরি, তাহলে এই দিকে একটা অংশ রয়েছে পি যেটা মরণশীল, আর এই দিকে একটা অংশ রয়েছে এস। তাহলে এই সকল এস হয় পি, মানে মানুষটা কেমন? মানুষ হয় কি? মরণশীল। তাহলে এখানে প্রথমে ভর দিলাম, তাহলে আমি উদ্দেশ্য পেয়ে গেলাম। যে উদ্দেশ্য, এখানে কি আছে? একটা জাতি আছে। কোন জাতি? হিউম্যান, অর্থাৎ মনুষ্য জাতি আছে এখানে, মানুষ। সেই মানুষটাকে কি, মানুষ সম্পর্কে যদি এইটা অ্যানালাইসিস করি, যাচাই করি, তাহলে কি আসবে? মানুষ কেমন? মরণশীল। তো এটা চিরসত্য কথা, মানে এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। আমরা জানি ইউনিভার্সাল ট্রুথ যে সকল মানুষ হয় মরণশীল। তখন কি বলা হচ্ছে? তখন মানুষ জাতি সম্পর্কে পৃথিবীতে যত মানুষ রয়েছে সবাই কিন্তু এই মরণশীলের উপর নির্ভর, মরণশীল। মানে পৃথিবীতে আসছে, তাকে আবার চলে যেতে হচ্ছে। তাহলে দেখো কি করছে, এই যে উদ্দেশ্য আর বিধেয়ের মধ্যে একটা সংযোগ স্থাপন করে দিচ্ছে। সেই সংযোগটা কি? প্রশ্ন হবে স্যার কি? সেই সংযোগ হবে হয় স্বীকৃতি হতে পারে, নইলে অস্বীকৃতি হতে পারে। আমি এখানে তাকে উদাহরণ দিয়েছি পরিষ্কারভাবে হয়। এবার যদি আমি ই বচন করি, মনে করি এরকম একটা দিলাম, আর এখানে তাহলে আমি তো ই বচনের পরিমাণ কি ছিল? পূর্বেই বলেছি নিশ্চয়ই সকল হবে না, কোনো হবে। তাহলে এখানে আমি বললাম যে কোনো, আর মানুষই রাখলাম, মনে করো যে আমি মানুষ রাখলাম, কোনো মানুষ, এই যে কোনো মানুষ, আর এখানে সংযোজক লাগলাম নয়, তাহলে কোনো মানুষ নয়, আর এখানে আমি লাগালাম অমর, অমর, তাহলে কোনো মানুষ নয়, অমর। তাহলে এবার দেখো, এইবার যদি এইটাকে লক্ষ্য করো, এই যে নয়টাকে, তাহলে এখানে কি করছে? এই মানুষ শ্রেণীটা যে আছে, এই মানুষ শ্রেণীর মধ্যে কেউ কিন্তু অমর নয়। তাহলে কি বলছে? বারবার বলছে যে সংযোজক হচ্ছে এমন যা উদ্দেশ্য অর্থাৎ এস আর পি এর মধ্যে একটা স্বীকৃতি আর অস্বীকৃতি সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে বারবার। তাহলে সংযোগ এমন যে সেতুর মতো অনেকটি কাজ করে থাকে, অর্থাৎ নদী পারাপারের একটা মাধ্যম। এইবার সেই সেতু কি কাজ করে? মানে আমরা যেমন এপারের থেকে ওপার যাওয়ার একটা বিনি সুতামালা, সেই রকম সংযোজকের বিশেষ ভূমিকা রয়েছে। সংযোজক দুই প্রকার, একটা সদর্থক আর একটা নর্থক। তাহলে যাকে বলে একটা স্বীকৃতিমূলক আর একটা অস্বীকৃতিমূলক। এবার সংযোজকের শ্রেণীবিভাগ হয়ে গেল। দেখো সংযোজক 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 কয় প্রকার? দুই প্রকার। সংযোজক দুই প্রকার। দুই প্রকার কি? এক
একটা বলতে পারো যে স্বীকৃতি বা স্বীকার বা সদর্থক বা হ্যাঁবাচক, এটাও বলা যেতে পারে। কটা কথা বলছি, স্বীকৃতি মানে স্বীকার করা বা স্বীকার করছে, সদর্থক বা হ্যাঁবাচক, এ একটা। 2 নম্বর গেল কি, 2 নম্বর আসছে যে অস্বীকৃতি, মানে এর অপোজিট, অস্বীকৃতি, শৈবলা দীর্ঘিকার কয়েরি তয়সী, অস্বীকৃতি বা অস্বীকার, অস্বীকার বা নর্থক, নর্থক বা নাবাচক। নাম অনেকগুলো হলেও তোমরা হয়তো সুবিধার্থে মনে রাখবা, যারা নাবাচক একটা আর একটা হ্যাঁবাচক, এটাকেই ভালো ভাষায় বলছে স্বীকৃতিমূলক আর অস্বীকৃতিমূলক। এটাকেই আবার বলা হচ্ছে সদর্থক আর নর্থক। তাহলে নর্থক মানে নাবাচক আর সদর্থক মানে হ্যাঁবাচক। আবার বলছি, নর্থক মানে নাবাচক আর সদর্থক মানে হ্যাঁবাচক। এখন যদি আমরা এটা হয়ে গেল, এবার দেখো আরো যদি আমি উদাহরণ দিই, আয় বচন, যে কোন কোন, মনে করো আমি এটা বলছি যে কোন 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 বাঙালি বাঙালি হয় মৎস্যপ্রিয়, মৎস্যপ্রিয়। আচ্ছা, তাহলে এখানে কি করছি, এই দেখো পরিমাণ কোন কোন বাঙালি এস আর হয় সংযোজক মৎস্যপ্রিয়, মৎস্যপ্রিয় পি, তাহলে কি হলো, কোন কোন এস হয় পি। আচ্ছা, এবার যদি আরেকটা বচন আমরা নিয়ে নিই, মনে করো ও বচন নিয়ে নিই, তাহলে কি হবে, কোন কোন, একই উদ্দেশ্য রাখছি, কোন কোন বাঙালি নয় মৎস্যপ্রিয়, মৎস্যপ্রিয়। তো দেখো এখানে বাঙালি হ্যাঁ ছিল, বাঙালি নয় হলো মৎস্যপ্রিয়, তাহলে এস আর পি। তাহলে আমাদের সংযোজক আলোচনা করা হয়ে গেল। তাহলে সংযোজক কি, 2 প্রকার, একটা স্বীকৃতিমূলক, একটা অস্বীকৃতিমূলক, অর্থাৎ একটা সদর্থক, একটা নর্থক, একটা নর্থক, একটা সদর্থক, এটা আলোচনা করে। তাহলে আমরা সংযোজক হয়ে গেল। এবার আমরা বিধেয় পদ আলোচনা করব, এখানেই হয়ে যাবে। দেখো বিধেয় পদ, এবার আসবো। তাহলে 3 নম্বর হয়ে গেল, সংযোজক হয়ে গেল আমাদের আলোচনা, সংযোজক। এবার 4 নম্বর বিধেয়, বিধেয় পদ বা শুধু বিধেয় বলতে পারি, যাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। বিধেয় পদ কাকে বলে, তাহলে বলা হলো যে ঘোষক বাক্যে বা যে বচনে, যে বাক্যে অর্থাৎ বচনে, এবার আমি অনেক সময় বাক্যকে বচন বলে ফেলছি, তোমরা হয়তো প্রশ্ন করতে পারো স্যার কেমন কথা বলছেন, কারণ যখন আমি প্রতীকী যুক্তিবিজ্ঞানে প্রবেশ করব তখন তোমরা বুঝতে পারবে যে অনেক সময় বাক্যকে বচনও বলা যায়, বচনকে বাক্য বললে আর কোনো প্রবলেম হয় না। তো নতুন নতুন তোমরা আমি বচনই বলছি। তাহলে বিধেয় পদ কাকে বলে, যে বচনের বচনের উদ্দেশ্য পদটিকে, বচনের উদ্দেশ্য পদটিকে বিশ্লেষণ করলে যা পাওয়া যায়, মানে উদ্দেশ্য পদটির উপর ভর রাখলে যে অংশটা চলে আসে তাকে বিধেয় পদ বলা হয়। তাহলে কেমন করে, মনে করো আমরা একটা উদাহরণ নিচ্ছি, এক্সাম্পল নিচ্ছি। হ্যাঁ, মনে করো বলছি ই বচন নিলাম, তাহলে ই বচনের পরিমাণক বুঝে গেছো তোমরা ইতিপূর্বে, কোন 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 মানুষ নয়, কোন মানুষ নয় সৎ, যদি এটা বলি আমরা, তাহলে দেখো কোন, এই যে একটা মানুষ জাতি নিলাম, কোন মানুষ, তাহলে আমরা কি বললাম যে মানুষ জাতি যত আছে সমস্ত মানব জাতি সম্পর্কে কি করা হচ্ছে, একে ডিনাই করা হচ্ছে, অস্বীকার করা হচ্ছে। কি অস্বীকার করা হচ্ছে, সৎ একটা। তাহলে সৎ কি জিনিস তোমরা জানো, বাংলায় পড়েছে, সৎ কাকে বলে, সৎটা কি, যদি বলে হোয়াট ইজ অনেস্ট বা অনেস্টি,
উত্তরে তোমরা বলবা স্যার সৎ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, অর্থাৎ বিশেষণ মানে যাকে যে পদ বাক্যের মধ্যে বসে বাক্যের কার কর্তার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বুঝিয়ে দেয় তাকে বিশেষণ। তাহলে এখানে সৎ একটা গুণ, অথচ সৎ এখানে কিন্তু একটা পদ। আমরা দেখতে পাচ্ছি কেমন যে যত মানুষ রয়েছে কোনো মানুষকেই সৎ বলা হয়নি, মানে কোনো মানুষ নয় সৎ, মানে এক কথায় বলা হচ্ছে সব মানুষই অসৎ। তাহলে এই যে সৎটা আবার যদি আমরা বলি, ধরে নাও এরকম বললাম, আই বচন নিলাম যে কোনো 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 বিহারী বিহারী হয় মৎস্যপ্রিয়, মৎস্যপ্রিয়। তাহলে এখান থেকে আমরা কি জানছি যে এখানে পরিমাণক জেনে গেছি, বিহারী এস, তাহলে বিহারী কি আমরা বলবো বলো? বিহারী এক প্রকারের মানুষকে বলা হয় যারা বিহারে অবস্থান করে বা বিহারে বসবাস করে, তাহলে বিহারী। বাঙালি বাঙালি, অস্ট্রেলিয়াতে যারা থাকে অস্ট্রেলিয়ান, ইংল্যান্ডে ইংল্যান্ডীয়, বাংলাদেশে বাংলাদেশীয়, পাকিস্তানে পাকিস্তানীয়, এরকম চলে আসে। তাহলে বিহারী, যত বিহারী আছে এখানে মানে বলছে কিছু কোনো 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 মানে আংশিক বলা হচ্ছে, আংশিক। কোনো কোনো বলতে কি বলেছিলাম যে আংশিক, আংশিক পরিমাণে মানে কিয়দংশ, কিয়দংশ মানে কিছু অংশ। সেটা কেমন হতে পারে? 40% হতে পারে, 50% হতে পারে, আবার 60% হতে পারে, 85% হতে পারে, আবার 90% হতে পারে, এমনকি 98% যদি হয়ে যায় তবুও কিন্তু আমরা তাকে আয়ের মধ্যে রাখি। তাহলে সবের সাথে নয় থাকলে আমরা ও করব, আর সবের সাথে যদি ইয়া থাকে মানে সাধারণত বা অধিক, ওটা পরে আমি তোমাদের সব বলবো। তাহলে কোন কোন বিহারী হয় মৎস্যপ্রিয়। তাহলে এখানে দেখো এই যে মৎস্যপ্রিয়, তাহলে কাকে বলা হচ্ছে? যে কিছু পরিমাণ বিহারীরা রয়েছে যারা মৎস্যপ্রিয় বা মাছকে ভালোবাসে, খেতে পছন্দ করে। তাহলে দেখো কিছু পরিমাণকে স্বীকার করা হয়েছে। তাহলে এখানে কি স্বীকার করা? আমি কিন্তু আছি যে বিধেয়তে। এবার যদি উদ্দেশ্যটাকে ভাঙি যে কোন কোন বিহারী কি, তো আসবে কোন কোন বিহারী হয় মৎস্যপ্রিয়। মৎস্যপ্রিয় কারা? কোন কোন বিহারী। তাহলে তাহলে অর্থাৎ উদ্দেশ্যকে ভাঙলে, অ্যানালাইসিস করলে যে পদটিকে পাওয়া যায় তাকে বলা হয় বিধেয় পদ। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এই আমি আলোচনা করলাম বচনের চতুর্বর্গ পরিকল্পনা। আবার একটু এক নজরে দেখে নিই। আলোচনার শুরুতে আমি দেখেছিলাম প্রপোজিশন অর্থাৎ বচন। এবার বলবো তোমাদের একটা ছোট্ট কথা, সুন্দর শুনে রাখো। এইটা আমাদের কি? এইটা আমাদের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ ক্লাস 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 12। এই 12 এর কতম অধ্যায়? এটা দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায় বা 2 লেসন, দ্বিতীয় অধ্যায়। এর পরিমাণ কত রয়েছে তোমাদের? MCQ। এখানে MCQ রয়েছে কটা? MCQ রয়েছে এখানে আমাদের, তাহলে আমাদের হচ্ছে ডি রয়েছে, যেটা ডাইরেক্ট অ্যানালাইসিস, হ্যাঁ, যেখানে ডি রয়েছে ওখানে আছে 8 বচন। আর এমসিকিউ আছে কটা এখানে? তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এমসিকিউ দুটো আছে। আচ্ছা, এমসিকিউ আছে দুটো। তাহলে এমসিকিউ মানে তো তোমরা মাল্টিপল চয়েস কোশ্চেন দুটো, আর ডিএ হচ্ছে অর্থাৎ ডিসকাশন, মানে ডিসকাশন টাইপ অফ আনসার, মানে আলোচনার প্রেক্ষিতে তোমাকে বর্ণনা করতে হবে। বচন থেকে হয়তো এরকম থাকবে যে নিম্নলিখিত বচনগুলিকে তর্কবিদ্যা সম্মত আকারে বচনে প্রকাশ করো, বচনে প্রকাশ করে কোন পদ অব্যাপ্য আর কোন পদ ব্যাপ্য তার লেখো, আর নইলে নিম্নলিখিত বচনকে তর্কবিদ্যা সম্মত আকারে বচনে প্রকাশ করে গুণ এবং পরিমাণ উল্লেখ করো। তাহলে আমি এর পরে তোমাদের গুণ, পরিমাণ এবং ব্যাপ্য অব্যাপ্য এই সংক্রান্ত বিষয়ে আলোচনা রাখবো। আজ আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তাহলে এখানে আমাদের টোটাল থাকছে কত? 10। দ্বিতীয় অধ্যায়ে তোমাদের থাকছে 10। এই 10-এ 10ই নিতে হবে। এখানে সম্পূর্ণ লজিকই রয়েছে। এখান থেকে টোটাল চ্যাপ্টারটা পড়লে আমরা এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন পেয়ে যাচ্ছি 2 নম্বর, আর আমরা ব্রড কোশ্চেন পাচ্ছি 1টি 8-এর। সেটা গুণ, পরিমাণ হতে পারে, ব্যাপ্য হতে পারে। তাহলে এখানেই থাকলো প্রিয় শিক্ষার্থী। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। কোথাও অসুবিধা আমি সহজেই বলে দেবো তোমাদের। আশা করি যত ব্যস্ততার মধ্যেই থাকি না কেন আনসার দেবো। হ্যাঁ।